গত ভিডিওতে জনসংখ্যা ও নমুনার গড় বলার সময় আমি কিছু ছোট ভুল করেছিলাম। আজকে আমি সমীকরণগুলো আবার লিখছি। আমার মনে হয় সেদিন আমি কিছু চিহ্ন ভুল লিখেছিলাম, সেজন্য তোমরা দ্বিধায় পড়ে যেতে পারো। তাই আজকে আমি কিছু জিনিস পুনরায় দেখাচ্ছি। তাহলে জনসংখ্যার গড় যা মিউ সমান সমান, এখানে আমি সব সদস্যগুলোর মানগুলো যোগ করছি। এই বড় সিগমা চিহ্নটি যোগফল প্রকাশ করে। তাহলে এক্স সাব আই, আমি এটিকে আগের ভিডিওতে এক্স সাব এন লিখেছিলাম। আগের ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবে আমি কেন এটি পুনরায় দেখাচ্ছি। আমি প্রথম সদস্যের মান দিয়ে শুরু করব। তাহলে আই সমান সমান 1 থেকে শুরু করে এন তম সদস্যের যোগফলের সমষ্টি নিচ্ছি। এখানে আমি লিখছি বড় হাতের এন, যেখানে বড় হাতের এন হলো মোট সদস্যের সংখ্যা এবং তাকে আমি বড় হাতের এন দিয়ে ভাগ করছি। আমি এটিকে অন্যভাবে লিখতে পারি এক্স সাব 1 যোগ এক্স সাব 2 যোগ, এভাবে যোগ করতে করতে এক্স সাব এন পর্যন্ত, এবং সবশেষে তাকে আমি বড় হাতের এন দিয়ে ভাগ করে দিচ্ছি। আমার মনে হয় এটার সাথেই তোমরা বেশি পরিচিত। আর সমীকরণের বাঁ দিকটা হচ্ছে এই জিনিসটা লেখার একটি বিশেষ উপায়। এখন এর পরে আসা যাক। নমুনার গড় একেবারে একই জিনিস, কিন্তু আমরা এখানে কিছু ভিন্ন চিহ্ন ব্যবহার করব। এটাকে আমরা এক্স এর মাথার উপর একটি লাইন দিয়ে প্রকাশ করি, আর এটা সমান নমুনা উপাদানগুলোর যোগফল, যেটাকে আমরা এক্স সাব আই দিয়ে লিখছি। এই জায়গায় চিহ্নগত কিছু পার্থক্য আছে। নমুনার প্রথম উপাদান থেকে শুরু করব এবং শেষ করব নমুনার শেষ উপাদানে। এর জন্যই আমরা ছোট হাতের এন ব্যবহার করছি। সম্পূর্ণ জনসংখ্যায় আছে বড় হাতের এন সংখ্যক উপাদান, এবং এখান থেকে আমরা নমুনার জন্য একটি ছোট সাবসেট নিব এবং ধরে নিব তা মূল সেটের চেয়ে ছোট অথবা সমান, এবং সম্পূর্ণটিকে আমরা নমুনার মোট উপাদান সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে এক্ষেত্রে হবে এক্স সাব 1 যোগ এক্স সাব 2, এভাবে এক্স সাব এন পর্যন্ত যোগ করে সম্পূর্ণটিকে ছোট এন দিয়ে ভাগ। আসলে এই দুটো সমীকরণ কিন্তু একই। যদি তোমার নমুনা সম্পূর্ণ জনসংখ্যা সমান হয়, তাহলে ছোট এন এবং বড় এন সমান হবে এবং এই সংখ্যাগুলোও সমান হবে, শুধুমাত্র চিহ্নতেই পার্থক্য থাকছে। এটা দেখলে বুঝবে নমুনার গড় বের করা হচ্ছে আর এখানে সম্পূর্ণ জনসংখ্যার গড় বের করা হচ্ছে। তাহলে বড় এন হলো সম্পূর্ণ জনসংখ্যা এবং ছোট এন হলো নমুনা। এবার আমরা বিস্তারের পরিমাপ করা শিখব। আমরা প্রথম ভিডিওতে যে গড়, মধ্যক এবং প্রচুরক বের করা শিখেছিলাম তা ছিল কেন্দ্রীয় প্রবণতা বের করার উপায়, অথবা অনেক সংখ্যার মধ্য থেকে সবচেয়ে বেশিবার কোন সংখ্যাটি আছে তা বের করার উপায়। আমরা অনেক সময় জানি না যে কোনো একটা সেটে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার আছে তা গড় থেকে খুব কাছে নাকি অনেক দূরে আছে। আর এজন্যই আমরা বিস্তারের পরিমাপ অথবা মেজার্স অফ ডিসপারশন শিখতে চাই। তাহলে দেখা যাক এই জিনিসটাই বাকি। ধরো আমার কাছে একটি জনসংখ্যা আছে আর তার উপাদানগুলো হলো 2, 2, একটা 3 এবং আরেকটা 3। তাহলে এটাই হলো আমাদের জনসংখ্যা। আমরা এখন শুধু জনসংখ্যার গড় এবং জনসংখ্যার বিস্তার নিয়েই কাজ করব। তাহলে এখানে গড় কি হবে? এখানে গড় হবে 2 যোগ 2 যোগ 3 যোগ 3, এবং সম্পূর্ণটিকে আমি ভাগ করছি 4 দিয়ে। তাহলে এটা হচ্ছে 2.5। প্রথমে 4 যোগ 6 এবং শেষে 4 দিয়ে ভাগ, তাই তো, সমান সমান 2.5। এখন যদি একটু অন্যরকম হয় তাহলে কেমন হবে? ধরো এখানে আছে একটা 0, আরেকটা 0, তারপর একটা 5 এবং শেষেও আরেকটা 5। আমি কমা দিয়ে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো এগুলো সবগুলোই আলাদা আলাদা সংখ্যা। এইবার গড় কি হবে? ধরে নেই এটা হলো আমাদের জনসংখ্যা। তাহলে এখন দেখি গড়টা কি হবে। তাহলে 0 যোগ 0 যোগ 5 যোগ 5 সম্পূর্ণটা ভাগ 4 সমান সমান 2.5। তাহলে এই দুটি জনসংখ্যারই গাণিতিক গড় সমান। এটাও 2.5 এবং ডান দিকেরটাও 2.5। কিন্তু তুমি লক্ষ্য করে দেখতে পারো সেট দুটো কিন্তু অনেক আলাদা। এখানে সব সংখ্যাগুলো 2.5-এরই কাছাকাছি আছে, কিন্তু এই জায়গায় যদিও তাদের গাণিতিক গড় 2.5, কিন্তু সংখ্যাগুলো 2.5 থেকে অনেক দূরে। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাগুলোর বিস্তার বা ব্যাপ্তি অনেক বেশি এবং তারা তাদের গড় 2.5 থেকে অনেক দূরে আছে। এ থেকে এটাও বোঝা যায় যে গড় যদিও সংখ্যাগুলোর কেন্দ্রীয় প্রবণতা নির্দেশ করে,
কিন্তু তা উপাত্তের সংখ্যাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে নির্দেশনা দেয় না। তাহলে আমরা এই সংখ্যাগুলোর বিস্তৃতি কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করা যায় ব্যবধানের মাধ্যমে। প্রথমবার দেখলে হয়তো তোমার এটা একটু কঠিনও মনে হতে পারে। অনেক পরিসংখ্যান বই ব্যবধানের জন্য একটু জটিল চিহ্ন ব্যবহার করে, কিন্তু আসলে ধারণাটা অনেকটা গাণিতিক গড়ের মতোই সহজ। এটা বোঝানোর জন্য গ্রিক অক্ষর সিগমা এর বর্গকে ব্যবহার করা হয়ে থাকে। এটা হলো সিগমা এর বর্গ। আমি একটু পরেই তোমাদের বুঝিয়ে বলবো কেন ব্যবধান বোঝানোর জন্য গ্রিক অক্ষর সিগমা ব্যবহার করা হয়ে থাকে। এটাকে একটা সূত্রের মাধ্যমেও প্রকাশ করা হয়ে থাকে। আসলে ব্যবধান বের করা হয়েছে পরিসংখ্যানের ক্ষেত্রে জনসংখ্যার উপাদানগুলোকে আরো ভালোভাবে বোঝানোর জন্য। তাহলে এখন আমরা যা করব সেটা হলো সম্পূর্ণ জনসংখ্যার উপাত্তের যোগফল নিব। এই জন্য i = 1 থেকে n পর্যন্ত আমরা সমষ্টি নিচ্ছি। এরপর সবগুলো যোগফল আলাদা আলাদা করে না নিয়ে আমরা x sub i আকারে সবগুলো উপাত্ত নেব। এরপর x sub i থেকে আমরা জনসংখ্যার গড় মিউ বিয়োগ করব। তারপর সম্পূর্ণটিকে বর্গ করে দেব। তাহলে এটা কি হলো? এটা হলো সব উপাদান থেকে তার গড়ের দূরত্ব, এবং যখন আমি এটাকে বর্গ করব তখন এটি একটি ধনাত্মক সংখ্যা হয়ে যাবে। এটাকে তুমি প্রত্যেক সংখ্যা ও তার গড়ের দূরত্বের বর্গের পরমাণু বলতে পারো। তারপর আমি এদেরকে n দিয়ে ভাগ করে দেব। এটিকে দেখলে একটু জটিল ধারণা মনেও হতে পারে। চলো তাহলে আমরা উপরের দুটো সেট নিয়ে কাজ করে দেখি। আমি এখানে প্রথম সেটটি আবার লিখছি 2, 2, 3 এবং 3। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে একটু অন্যভাবে লিখছি। যদি আমি লিখি i1, i2, i3 এবং i4, এগুলো হলো i। এরপর x sub i, এটা অনেকটা বিচ্ছিন্ন জিনিস। এটা শুধু বোঝাচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। আমি যে কোনো ভাবেই এটিকে সাজাতে পারি। এটা গুরুত্বপূর্ণ কোনো কিছু না, কারণ আমি এই সবগুলোকে যোগ করব এবং তাদের ভাগ করব। যাই হোক, এখানে x sub 1 হবে 2 এর সমান, x sub 2 হবে 2, x sub 3 হবে 3 এর সমান এবং x sub 4 হবে 3 এর সমান। এখন গড়টা কি? গড় আমরা আগেই বের করে ফেলেছি এবং তা হলো 2.5। তাহলে মিউ = 2.5। প্রতিটি ঘরেই আমি 2.5 লিখে ফেলছি। এখন x sub i থেকে গড় বিয়োগ করলে আমরা কি পাবো? ধীরে ধীরে আমাদের সমীকরণটি কিন্তু তৈরি হচ্ছে। তাহলে x sub i কে গড় থেকে বিয়োগ করলে আমি কি পাচ্ছি? 2 বিয়োগ 2.5 = ঋণাত্মক 0.5। 2 বিয়োগ 2.5 এখানেও ঋণাত্মক 2.5। 3 বিয়োগ 2.5 যা হলো 0.5 এবং 3 বিয়োগ 2.5 0.5। এখন সমীকরণ অনুযায়ী এটাকে বর্গ করতে হবে। তাহলে x sub i বিয়োগ গড়ের বর্গ। বর্গ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এর ফলে সব ঋণাত্মক সংখ্যা ধনাত্মক হয়ে যাবে। আমরা পরম মান নিলেও অবশ্য এটা হতো। এর আরো কিছু বৈশিষ্ট্য আছে যা আমি পরে আলোচনা করব। ঋণাত্মক 0.5 কে বর্গ করলে হয় 0.25, এটাও 0.25। ধনাত্মক 0.5 এর বর্গ 0.25 এবং এটাও 0.25। এখন যদি আমরা যোগফল জানতে চাই, যেখানে i = 1 থেকে 4 পর্যন্ত হবে এবং ডান দিকে x sub i বিয়োগ গড় এবং তার বর্গ, এটা সমান হবে এই ঘরের সব সংখ্যাগুলোর যোগফল। তাহলে 4টি 0.25 যোগ করে আমরা পাচ্ছি 1, কিন্তু এখনো ব্যবধান বের হয়নি। মূল সূত্রটিতে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটিকে মোট উপাদানের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে ব্যবধান = এই সংখ্যাটি যার মান 1, এটাকে আমি মোট উপাদানের সংখ্যা 4 দিয়ে ভাগ করে দেব। তাহলে এর মান হবে 0.25। তুমি দেখতে পাবে এখানে প্রত্যেকটা সংখ্যা থেকে গড়ের দূরত্বের বর্গ ছিল 0.25। তাহলে এই সংখ্যাগুলোর গড় 0.25, যা আসলে
এই জায়গাটার ব্যবধান। আমি আরেকটা ভিডিওতে এই উদাহরণগুলো আলাদা আলাদা করে দেখাবো। এখানে প্রথম উপাত্তের গড় থেকে দূরত্বের বর্গ হলো 0.25। এখন চলো দেখি এখানে গড় থেকে দূরত্বের বর্গ কত হয়। তাহলে x sub I এরপর x sub I বিয়োগ গড়। এখানে x sub I গুলো হবে 0, 0, 5 এবং 5। এটা হলো প্রথমটা x sub 1, এর পরেরটা x sub 2, এভাবেই পরেরগুলো হবে। এরপরে এই সংখ্যাগুলো হতে আমরা গড় বিয়োগ করব। তাহলে প্রথমটা হবে ঋণাত্মক 2.5, এর পরেরটা হবে ঋণাত্মক 2.5 কারণ গড় হলো 2.5। এর পরেরটা 5 বিয়োগ 2.5 তা হলো 2.5 এবং শেষেরটাও 2.5। এখন আমি x sub I বিয়োগ গড়ের বর্গ করব। ঋণাত্মক 2.5 এর বর্গ হবে ধনাত্মক 6.25। এর পরেরটাও একই 6.25, এর পরে ধনাত্মক 6.25 এবং শেষেরটিও 6.25। তাহলে পরিমিত ব্যবধান হবে এই সবগুলোর যোগফল ভাগ মোট উপাদানের সংখ্যা। এই ক্ষেত্রে গড় করা অনেক সহজ হবে কারণ 4টি 6.25কে আবার 4 দিয়ে ভাগ করলে আমি 6.25ই পাবো। তাহলে এই উপাত্তের ব্যবধান হবে 6.25। আমাদের হাতে দুটো সেট আছে যাদের গড় সমান, কিন্তু এই সেটের ব্যবধান হলো 0.25। আবার ডান দিকের সেটের ব্যবধান আমরা পেয়েছি 6.25। এই দুটি ব্যবধানের মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়া কঠিন হওয়াই স্বাভাবিক, কারণ এখানে দেখা যাচ্ছে যে 6.25-এর চেয়ে অনেক বড় সংখ্যা। এটা থেকেই তুমি ধারণা করতে পারো যে এই সেটের সংখ্যাগুলো গড় মান থেকে অনেক দূরে অবস্থিত এবং এই সেটের ক্ষেত্রে তা বিপরীত। যাই হোক, আজকে আমার সময় শেষ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে এবং সেইখানে আমি বলবো আমরা সম্পূর্ণ জনসংখ্যার পরিবর্তে শুধুমাত্র নমুনার ক্ষেত্রে ব্যবধান নিলে তা কেমন দেখাবে। এই ভিডিওতে আমরা গড় বের করেছি এবং উপাত্তের সবগুলো সংখ্যার সাথে তার ব্যবধান বের করেছি। এরপরে আমরা শুধু নমুনা নিয়েই এই কাজটি করব। আশা করি শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে।